আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল এবং এই দলের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে পরিবারতন্ত্র চালু হয়েছে, অর্থাৎ শেখের কবলে আওয়ামী লীগ। এর ফলে এই আওয়ামী লীগের যে অভিশাপ, সেই অভিশাপের সঙ্গে সঙ্গে শেখ পরিবারের উপর অভিশাপটাও প্রবল আকার ধারণ করেছে। এবং এই অভিশপ্ত আওয়ামী লীগ 2024 সনের আগস্ট মাসে এসে আবার নতুন করে যে ঐতিহাসিক অভিশাপের মধ্যে পড়ল, এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একসময় বাংলাদেশের খুব নামকরা বক্তা ছিলেন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু এবং আওয়ামী লীগের রাজনীতিতে যে কজন জনপ্রিয় বক্তা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব ফজলুর রহমান। ছাত্রলীগের সভাপতি ছিলেন সাজু ফজলু পরিষদ নামে একটা পরিষদ ছিল, তো সেই ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়ি এবং রাজনৈতিকভাবে আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি, তো তার প্রতিপক্ষ তিনি ছিলেন এবং তার সঙ্গে তার একটা রাজনৈতিক বিরোধ ছিল। এবং কিশোরগঞ্জে খুবই আওয়ামী লীগের জন্য একেবারে সিলেটের পরেই এখানে বড় বড় নেতা এবং তাদের মধ্যে অন্তর্ঘাত খুব বেশি, যেমন আব্দুল হামিদ সাহেব এবং জিলুর রহমান সাহেব, এই দুই পরিবারের মধ্যে ঐতিহাসিক বিরোধ। ফলে জিলুর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি আর আব্দুল হামিদ সাহেব যখন স্পিকার, তখন সেই স্পিকার হওয়ার সত্ত্বেও তিনি কিশোরগঞ্জ হয়ে মানে যেতে পারতেন না তার বাড়িতে। তাকে ঠিক এই নরসিংদীর পরিবর্তে ময়মনসিংহ রোড হয়ে নেত্রকোনা হয়ে ভিতর দিয়ে তার বাড়িতে যেতে হতো। ভৈরব মানে রাষ্ট্রপতির যে জিল্লুর রহমান সাহেবের যে বাড়ি ভৈরব, সেই ভৈরব হয়ে যেতে পারতেন, অর্থাৎ ভৈরব ব্রিজ পার হয়ে তিনি যেতে পারতেন না, অন্য দিক দিয়ে তাকে যেতে হতো। এইরকম অন্তর্ঘাত। আবার এই যে ফজলুর রহমান সাহেবের বিএনপিতে চলে যাওয়া, সেটার জন্য কিন্তু আবার এই আব্দুল হামিদ সাহেবের সাথে তার যে অন্তর্দ্বন্দ্ব, এই কারণে তিনি আসলে থাকতে পারেননি, তিনি বিএনপিতে চলে গেছেন। এবং শেখ হাসিনার সঙ্গে একসময় তার খুব ভালো সম্পর্ক ছিল। তো তিনি একটি সাক্ষাৎকারে, জনাব ফজলুর রহমান, তিনি এই আওয়ামী লীগকে একটি ঐতিহাসিক অভিশপ্ত দল হিসেবে বর্ণনা করেছেন। কয়েকটি সাক্ষাৎকারই টেলিভিশনে বলেছেন, আবার ছোট ছোট ইউটিউবে বলেছেন, তার মতো করে বলেছেন। তো সেখান থেকে আমি অনেক জিনিসগুলো আমার কাছে তখন মনে হয়েছে যে না, তিনি ঠিকই বলেছেন। তো ওই প্রেক্ষাপটে এই 2024 সনে এসে আমি যখন দেখলাম যে আবারও ঠিক সেই ঐতিহাসিক যে যাকে বলা হয় পতন, অভিশাপ, এটি আওয়ামী লীগকে রাহু গ্রাসের মতো খেয়ে ফেলল, তখন আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা দরকার। আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য ভালো, আর যারা আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের বিরোধী শক্তি, তাদের জন্য ভালো হবে। ফজলুর রহমান সাহেবের সেই কথাটাকে আমি বিচার এবং বিশ্লেষণ করে এই যুগে প্রথমে যেটা বলতে চাই যে আওয়ামী লীগ এখন যে দৈব দুর্বিপাকে পড়েছে, খোদার অভিশাপের মধ্যে পড়েছে, এই অভিশাপ থেকে বের হওয়ার জন্য তাদেরকে কম করে হলো 2 যুগ মানে 20 বছর সাধনা করতে হবে। এই 20 বছর মানে সেই 2009 থেকে এখন পর্যন্ত জামাত যেভাবে তলে তলে রাজনীতি করেছে, জামাত যেভাবে দাওয়াতি কর্মের আন্ডারে রাজনৈতিক কর্ম করেছে, ঠিক এইভাবে ধীরে 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 আগামী 20 বছর ধরে সংগঠিত যদি হতে পারে এবং নিজেদের অবস্থান রাখতে পারে, তাহলেই আগামী দিনে আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দলকে আমরা ভালো অবস্থায় দেখতে পারব। আর সেটা যদি না পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এর বাইরে রাজনৈতিক বিশ্লেষণ বলে না। তো এখন এই যে দলটি যে অভিশপ্ত হলো, এটার প্রেক্ষাপটটা কি? দল হিসেবে যখন একটি দল মুনাফেক হয়ে যায়, এর সিস্টেমটি যখন মুনাফেকের মধ্যে পড়ে যায়, বেঈমানির মধ্যে পড়ে যায়,
বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যায়, গ্যাং। তখন আসলে সেই দলের মধ্যে যারাই তৈরি হয় এদের মধ্যে ভালো মানুষের চেয়ে মন্দ মানুষ বেশি হয়ে যায়। তো আওয়ামী লীগ যখন শুরু হলো, সেই যখন আওয়ামী মুসলিম লীগ করা হলো, তো প্রথম দফাতেই এটার মধ্যে একটা মুনাফিকি শুরু হয়ে গেল। যারা এই দলটি করলেন, তৈরি করলেন, তাদেরকে এই দল থেকে বের করে দেওয়া হলো। আব্দুল হামিদ খান ভাসানী, তাকে বের করে দেওয়া হলো। এবং তার মতো মানুষকে আওয়ামী লীগের পান্ডারা, গুন্ডারা এই ঢাকা রাজপথে পিটিয়ে শুয়ে মানে একদম রাস্তায় ফেলে দিয়েছে বিভিন্ন সময়টিতে। এমনকি পরবর্তীতে তিনি যখন একটা সম্মেলন করতে চাইলেন ঢাকার একটা সিনেমা হলে, সেখানে আওয়ামী গুন্ডারা গিয়ে পুরো অনুষ্ঠানটি সেই 50-এর দশকে ভেঙে দিল এবং তিনি টাঙ্গাইল গিয়েও সেই সম্মেলন করতে পারেননি। এই গেল ভাসানী সাহেবের ঘটনা। আরেকজন ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব, খুবই মেধাবী এবং বাংলাদেশের ইতিহাসে লেখাপড়া জানা রাজনীতিবিদ। এ যাবৎকালে দুজন লোক, এখনো পর্যন্ত অন্য কেউ আমরা তাদের একটা আঙুল হতে পারিনি। এক নম্বর ছিলেন আবুল হাশিম সাহেব। আবুল হাশিম ছিলেন যে বঙ্গীয় মুসলিম লীগ, তার সভাপতি, প্রথমে সেক্রেটারি, তারপরে নিখিলবঙ্গ মুসলিম লীগের সে সভাপতি। পরবর্তীতে তিনি আর একটা দল করেছিলেন খেলাফতে রব্বানী। তো বর্ণাঢ্য রাজনীতি, ইভেন হোসেন সৈয়দ সরওয়ার্দীর তিনি লিডার ছিলেন। আবুল হাশিম, অনেকে তাকে কানা হাশিম বলতেন, একটা চোখ তিনি তার একটু বোধহয় ডিস্টার্ব ছিল। তো আবুল হাশিমের ছেলের নাম হলো বদরুদ্দিন ওমর। আবার এই আবুল হাশিমের আত্মীয় কিন্তু শামীম ওসমান, ওই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান। শামীম ওসমান বিয়ে করেছেন, তার যে ওয়াইফ এই আবুল হাশিমের আত্মীয়, ভাগ্নি, সম্ভবত ভাগ্নি। তো এই আবুল হাশিম ছিলেন। আরেকজন ছিলেন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, টাঙ্গাইলের শামসুল হক সাহেব। তো এই মানুষটিকে পাগল বানিয়ে দেওয়া হলো। তার স্ত্রীর সঙ্গে একজন প্রভাবশালী লোকের অবৈধ সম্পর্ক নিয়ে নানা রকম কথা আছে এবং সেই সবাই বলে কেউ জাদু বলছে, জাদু করেছে, কেউ বান মেরেছে, কেউ বলে বিষ খাইয়েছে, বা দলের একজন গুন্ডার সঙ্গে, আওয়ামী লীগের একজন গুন্ডার সঙ্গে তার স্ত্রীর যে সম্পর্ক, এটি তিনি মানতে পারেনি। মেধাবী মানুষ, মান মর্যাদার কথা চিন্তা করে তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, পাগল হয়ে গেছেন। এই হলো প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ, 1954 সনে একটা যুক্তফ্রন্ট নির্বাচন হলো এবং সেই নির্বাচনে হোসেন সৈয়দ সরওয়ার্দীকে আনা হলো। আর নির্বাচনটা হয়েছে মূলত হক ভাসানীর নামে। যুক্তফ্রন্ট মানে ভাসানী এবং হক, শেরে বাংলা ফজলুল হক, এবং দুজনই তখন বয়োবৃদ্ধ। সরকার গঠন করা হলো। সরকার গঠন করার পরে আবার মুনাফিকি, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংখ্যায় বেশি ছিল, শক্তি ছিল, গুন্ডামি তাদের হাতে ছিল। কিন্তু আজকের যেমন ধরেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় বসে, বুড়া মানুষ, তো তার সঙ্গে যদি বিএনপি বেইমানি করে, আওয়ামী লীগ বেইমানি করে বা জামাত বেইমানি করে, কিন্তু তিনি 1 ঘন্টাও থাকতে পারবেন না। তো এখন হক ভাসানী নামে নির্বাচন হয়েছে, কিন্তু পেছন দিক থেকে গুন্ডামি শুরু করলো আওয়ামী লীগের বদমাশরা। ফলে এই বুড়ো বয়সে শেরে বাংলা ফজলুল হক এবং আতাউর রহমানের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারপর ভাসানী সাহেবের মতো মানুষ, এরা বলতে গেলে অসহায় হয়ে পড়লেন। সরকার টিকলো না, মার্শাল ল চলে আসলো এবং আওয়ামী লীগের সবার উপরে যারা গুন্ডামি করেছিল তারা সবার আগে জেলে গেল, সবার আগে জেলে গেল, সবকিছু হারালো। আইয়ুব খান আসলো এবং 10 বছর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না। আমিনা রহমান নামে একজন, ওই সময়টাতে ওই বলা হয় যে 62 আন্দোলন, অমুক আন্দোলন, ওখানে আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না। এমনকি আওয়ামী লীগের যে 6 দফা জনমত ছিল, কিন্তু 6 দফা আওয়ামী লীগের কমিটিতে উত্থাপন করবে এরকম লোক আওয়ামী লীগের ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। ছাত্রলীগ এই 6 দফা তাদের বোর্ডে পাশ করে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, এবং
ঊনসত্তরের যে গণ অভ্যুত্থানটা, এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। এখন এবারে যে গণ অভ্যুত্থান হলো, পেছন দিক থেকে বিএনপি জামাতের লোকজন সহযোগিতা করেছে, কিন্তু কোনো নেতৃত্ববিহীন অবস্থায় এবার কোটা সংস্কার আন্দোলন যেভাবে বিস্তৃতি লাভ করেছে, ঠিক একইভাবে তখন কিন্তু ঊনসত্তরের গণ অভ্যুত্থানটা হয়েছিল। আবার ধরেন 70-এর যে নির্বাচনটা, সে নির্বাচনটাও কিন্তু আর এক মুনাফিকি। সেখানে আওয়ামী লীগ একা অংশগ্রহণ করেছিল, অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করেনি। ভাসানী অংশগ্রহণ করেনি, অন্যান্য যারা বড় বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। আবার ৭১-এর মুক্তিযুদ্ধ তখন যখন শুরু হলো, বঙ্গবন্ধু একটা ভাষণ দিলেন, এরপর তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, জনমত প্রবল। কিন্তু আবার তিনি সেখান থেকে বের হয়ে এসে যখন ক্ষমতায় বসলেন, এখন ইউনূস সাহেব যেভাবে ক্ষমতায় বসছে, ঠিক এইভাবে তিনি এসে ১৯৭২ সালে 10ই জানুয়ারি ক্ষমতায় বসলেন। তো এইভাবে তারা নিজেদের অপকর্ম দ্বারা, কুকর্ম দ্বারা প্রকৃতির অভিশাপকে তারা অনিবার্য করে তুলেছে। আর সেই অভিশাপ থেকে বের হওয়ার জন্য ক্রমশ তাদেরকে কখনো 10 বছর, কখনো 21 বছর, 20 বছর, এই দুটো সেগমেন্টে তাদেরকে, যাকে বলা হয়, দুর্ভোগ পোহাতে হয়েছে।